আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এবাদত হোসেন নাকি খালেদ, এই বিষয়ক একটা ভিডিও বানিয়েছিলাম। অনেকেই সেখানে লিখেছেন যে এই দুজনের একজনও চলে না। অনেকে লিখেছিলেন যে মুশফিক হাসানকে ইনক্লুড করা যেতে পারে, কিন্তু আমরা রিসেন্ট খবর যেটা পেলাম যে মুশফিক হাসান এবং জাকের আলী অনেক এই টেস্ট সিরিজ চলাকালীন সময় তাদেরকে স্কোয়াড থেকে উড়িয়ে নিয়ে পাঠানো হবে বা বাংলাদেশে, এবং সেখান থেকে তারা সাউথ আফ্রিকাতে বাংলাদেশ এ দলের সঙ্গে যাবেন সাউথ আফ্রিকার এগেনস্টে খেলার জন্য, সাউথ আফ্রিকা এ দলের সাথে খেলতে। সো ওই সিরিজটাতে তাদেরকে গেম টাইম দেওয়ার জন্য বেসিক্যালি পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেকে এটাকে নিয়ে আবার বিরূপ মন্তব্য করছেন যে একটা প্লেয়ারের কনফিডেন্স শ্যাটার হয়ে যাচ্ছে। ব্যাপারটা আসলে এরকম না। মুশফিক হাসান এসেছিলেনই নাহিদ রানার ব্যাকআপ হিসেবে, এবং আলটিমেটলি যেহেতু তিনি কনসিডারেশনে নাই, তিনি যেহেতু ফোর্থ চয়েস হিসেবে এই দলটার মধ্যে আছেন, সুতরাং তাকে গেম টাইম দেওয়ার জন্যই কিন্তু বিসিবি তাকে ফিরিয়ে আনছে, এবং সেখান থেকে তিনি এ দলের সঙ্গে সাউথ আফ্রিকা যাবেন, যেটা তার জন্য মাচ বেটার একটা লার্নিং এক্সপিরিয়েন্স হবে। এখানে পুরো সিরিজ জাস্ট টিমের সঙ্গে বসে না থেকে তিনি নিজে কিছু ম্যাচ খেলার সুযোগ পাবেন অ্যাওয়ে কন্ডিশনে, যেটা আমাদের জন্য ডেফিনেটলি হেল্পফুল হতে পারে। সেম গোস ফর জাকের আলী অনেক। লিটনের ইঞ্জুরিটা নিয়ে কনসার্নের কারণেই তাকে ইনক্লুড করা হয়েছিল স্কোয়াডে, তাকেও ফেরত নিয়ে যাওয়া হয়েছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। বাট এবাদতকে কেন তার প্যারেন্টাল লিভ থেকে আর্লি ফেরত এনে এই স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে, সেটা নিয়ে আমাদের সবার মনে অনেক প্রশ্ন ছিল। এবং এবাদত এবং খালেদ দুজন মিলেই যেই ধরনের বোলিংটা আসলে করেছিলেন ওই ওয়ার্ম আপ ম্যাচটাতে এগেনস্ট দ্য অস্ট্রেলিয়া 11, তখন কিন্তু মনে হচ্ছিল যে আসলে ডিসিশনটা কতটুকু সুপ্রসন্ন হয়েছে, কতটুকু ভালো হয়েছে। আমরা কিন্তু সন্দিহান ছিলাম খুব একটা। এবং আজকে যখন 11টা দেখলাম বাংলাদেশের, সেখানে দেখলাম যে খালেদকে নেওয়া হয়নি। অনেকে ভাবছিলেন খালেদ স্টার্টিং 11-এ সুযোগ পাবেন তাসকিন এবং হাসান মাহমুদের সাথে, তবে এবাদতকে নেওয়া হয়েছিল। এবং তখনও আমরা আসলে বুঝতে পারছিলাম না যে এবাদত ওভার খালেদ, ব্যাপারটা এরকম কেন। একটা রিজনই আমার মাথায় তখন ইনস্ট্যান্টলি ক্লিক করছিল, সেটা হচ্ছে যে বাদবাকিদের তুলনায় আমরা যদি চিন্তা করি হাসান মাহমুদ, তাসকিন, তারা যে গতিতে বল করেন তার থেকে অন্তত 5, 6, 7, 8 কিলোমিটার বা 10 কিলোমিটার বেশি জোরে গতিতে বল করতে পারবেন এবাদত হোসেন এবং মুশফিক হাসান, এই দুজন। খালেদ কিন্তু আবার সেই গতিতে হয়তো যেতে পারবেন না। সো আলটিমেটলি চয়েসটা ছিল বিটুইন মুশফিক এবং এবাদত। এবং মুশফিককে যেহেতু আগেই সরিয়ে নেওয়া হচ্ছিল বা বলা হচ্ছিল যে তিনি সাউথ আফ্রিকা ট্যুরে যাবেন, সে কারণে তাকে ইনক্লুড করা হয়নি, এবাদতকে ইনক্লুড করা হয়েছে শুধুমাত্র তার পেস এবং অ্যাওয়ে কন্ডিশনে তার যে রেপুটেশনটা ছিল 2022-এর মাউন্ট ম্যাকগনওয়ে টেস্ট তিনি যেভাবে জিতেছিলেন দলটাকে, সেরকম একটা রেপুটেশনের উপর বেস করে তাকে কিন্তু ইনক্লুড করা হয়েছিল স্টার্টিং 11-এ। এবাদত ফার্স্ট চেঞ্জ হিসেবে বল করতে এসেছিলেন। শুরুতে একটু এক্সপেন্সিভও ছিলেন, এবং হঠাৎ করে মনে হচ্ছিল যে এবাদত কি ভালো চয়েস কি না, ওয়াজ হি আ প্রপার চয়েস। এবাদত কিন্তু আমাদেরকে প্রমাণ করে দিলেন যে তিনি বিগ ম্যাচ প্লেয়ার। মানে ম্যাচ কনটেক্সট যখন আসে, যখন ক্রাঞ্চ মোমেন্টটা আসে, যখন ক্রিটিক্যাল সিচুয়েশন আসে, ওই সময়টায় আসলে তিনি নিজের সেরাটা নিংড়ে দিতে পারেন। যে এবাদতকে আমরা ওয়ার্ম আপ ম্যাচে দেখিনি, যে এবাদতকে আমরা রিসেন্টলি অনেক দিন ধরে খুঁজে পাচ্ছি না যে কোনো ফরম্যাটেই যখন আমরা দেখছি তাকে, স্পেশালি তার ইনজুরির পর, সেই এবাদতের একটা ঝলক কিন্তু আমরা আজকে দেখলাম। বোলিং কন্ডিউসিভ উইকেট খানিকটা ছিল অবশ্যই, ডারউইনের উইকেটে ঘাস ছিল, এবং এবাদত তার গতি এবং সেই সাথে ব্যাটারদের বডি লাইনে বল করার যে অ্যাবিলিটি, দুটো মিলিয়ে খুব ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা শুরু করেছিলেন। এবং এবাদতের এই ফায়ার পাওয়ারটা বা এই পেসটা আসলে বাংলাদেশের এই পেস ট্রায়োটাকে খুব ভালো একটা ভ্যারাইটিও দিয়েছে আজকে। হাসান মাহমুদ যখন বল করছিলেন তার বলের অ্যাভারেজ গতি ছিল 130 থেকে 32-এর ভেতরে, নিজের মধ্যে কন্টেইনমেন্টের মধ্যে তিনি বোলিং করে যাচ্ছিলেন। বাট তার যেই বেস্ট পার্টটা ছিল যে তিনি ম্যাকগ্রার মতো একই স্পট হিট করে একটা বল ভেতরে ঢুকছে, একটা বল বেরিয়ে যাচ্ছে, এবং লেন্থেও কিছু ভালো ভ্যারিয়েশন তিনি আনছিলেন, যেভাবে করে ব্যাটারদের এক একটা করে 6টা উইকেট তিনি তুলে নিতে সক্ষম হয়েছেন। তাসকিন তার স্বভাবযত যে বোলিংটা সেটা করেছেন, বাট আজকে তাকে মনে হয়েছে একটু অফ রিদম আছেন, কারণ তিনি তার স্বাভাবিক গতিতে বল করতেই পারেননি বলতে গেলে। অনেকগুলো বল আমরা দেখেছি যে 125 to 128 কিলোমিটার পার আওয়ার এই গতিতে বল করছিলেন। সো অ্যাটলিস্ট একজন পেসার দরকার ছিল যিনি ডেকে হিট করবেন, একজন পেসার দরকার ছিল যিনি ব্যাটটাকে জোরে হিট করতে পারবেন। এবাদত সেই কাজটা কিন্তু করেছেন আজকে, এবং তিনি যে দুটো ভাইটাল উইকেট পেয়েছেন সেটাও বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। সো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে, আপনি আমি দূর থেকে আমরা একটা ম্যাচ দেখি, ম্যাচের আগে বিভিন্ন মিডিয়ার কাছ থেকে যে নিউজ আমরা পাই সেগুলো দেখি, প্রেস কনফারেন্সে প্লেয়ারদের ইন্টারভিউ দেখি, প্র্যাকটিস সেশনের কিছু ঝলক আমরা দেখি, ভিডিও ফুটেজ দেখি। এর বেশি তো আর আমরা কিছু জানি না। ড্রেসিং রুমে কি হয়, কি আলোচনা হয়, সেগুলো তো আমরা জানি না। প্লেয়ারদের মাথায় ঢুকে তো আমরা বলতে পারবো না যে তারা কি ভাবছেন। ম্যানেজমেন্টের মাথায় ঢুকে আমরা বলতে পারবো না যে তারা আসলে কি মনে করে কাকে কেন আনছেন বা নিয়ে যাচ্ছেন। এবাদতকে চুজ করার পেছনে নিশ্চয়ই ভালো কোনো কারণ ছিল, লজিক্যাল কোনো কারণ ছিল, এবং সেই কারণটা সাকসেসফুল হয়েছে। এবং যখন কোনো একটা প্ল্যান সাকসেসফুল হয়, আপনি ম্যানেজমেন্টকে কিন্তু তখন ধন্যবাদ দিতেই পারেন, আপনি ক্যাপ্টেনকে ধন্যবাদ দিতেই পারেন। যারা এই ডিসিশনটা নিতে রোল প্লে করেছেন তাদেরকে ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাতে চাই। এবং এই ধন্যবাদটা এই কারণে জানাতে চাই কারণ সবচেয়ে ইমপ্রবাবল প্রসপেক্টটাকেই আমরা স্টার্টিং 11-এ পেয়েছি, এবং তিনি একটা ইম্প্যাক্ট রেখে ফেলেছেন। সেকেন্ড ইনিংসে তিনি কতটুকু ইম্প্যাক্ট রাখবেন আমরা নিশ্চিত না, বাট এবাদতকে আজকে দেখে মনে হয়েছে হি ইজ ফায়ার্ড আপ,
এবং বেশ ভালো ভুগিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটারদেরকে। যারা গতিতে খেলতে অভ্যস্ত তাদেরকে তিনি এই ধরনের একটা উইকেটে ভোগাচ্ছেন, এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। এবং দিন শেষে টিম ম্যানেজমেন্ট, আপনাদেরকে কুদোস। টিম ম্যানেজমেন্টকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এবাদতকে পিক করেছেন এই ম্যাচটাতে। আমরা অনেক কিছু যা জানি না আপনারা জানেন, এবং আপনাদের সিদ্ধান্ত যে বেটার হতে পারে সেটার একটা ভালো প্রমাণ আজকের দিনেও আমরা অন্তত দেখে ফেললাম। কংগ্রাচুলেশনস টু এবাদত হোসেন ফর শোয়িং আস যে আসলে তিনি বিগ ম্যাচে যখন স্টেকসটা হাই, যখন দলের তাকে দরকার, তখন তিনি তার পিতৃকালীন ছুটিটা শর্ট করে এসে একটা বিরাট বড় স্যাক্রিফাইস করছেন, এবং তার এই স্যাক্রিফাইসের মূল্যটা অনেক অনেক বেশি, বাংলাদেশের জন্য অনেক অনেক ইউজফুল। এবং আশা করবো এবাদত তার এই যে ধারটা রয়েছে, যে অ্যাগ্রেশনটা রয়েছে, এই যে জেদটা রয়েছে, সেই জেদটাকেই মেনটেন করে যাবেন, তাহলেই কিন্তু বাংলাদেশের লাভ। টেস্টের আরও 4 দিন বাকি আছে, জানি না পরবর্তীতে কি হবে, বাট আজকের দিনটা, সেই দিনটাতে এবাদতের বোলিং আমরা যথেষ্ট এনজয় করেছি। এবং অল থ্যাঙ্কস টু দ্য টিম ম্যানেজমেন্ট, অল থ্যাঙ্কস টু দ্য ক্যাপ্টেন যারা তাকে পিক করেছেন এবং তাকে দিয়ে লম্বা লম্বা স্পেল করাচ্ছেন। নাজমুল হোসেন শান্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাট দি এন্ড। ভালো থাকবেন সবাই। এবাদতের পারফরমেন্স কেমন এনজয় করেছেন জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।